এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতি বছরই একটা মাথার ভিতর আগ্রহ থাকে যে রাত্রেবেলা তো প্রশ্ন পেয়ে যাবো, পরে কি করব। আমাদের বাচ্চা যেন সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, নিরাপত্তাভাবে পরীক্ষা দিতে পারে, এটাই আমাদের কাছে চাওয়া। প্রতিরোধে সরকারের সদিচ্ছা আর দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ। নকল থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু প্রশ্ন ফাঁসের সংস্কৃতি আমাদের আবার গ্রাস করে ফেলছে। সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর। নানাজন নানা রকম বিভ্রান্তি সৃষ্টির জন্য এগুলো করে, কেউ ব্যবসার জন্য করে, কেউ সরকারের বিরুদ্ধে একটা প্রচারণার জন্য করে, কেউ মজা করার জন্য করে। যে কারণেই করুক, এটা অন্যায়, অপরাধ। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশকে স্বাবলম্বী করতে ব্যবসায়ীদের নিয়মিত কর দেবার আহ্বান প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন। একটি কারখানাও অনিরাপদ থাকলে শুল্ক ও কোটামুক্ত আলোচনা শুরু হবে না, বললেন মার্কিন রাষ্ট্রদূত। পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখার আহ্বান। যশোরে বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ নাগরিককে তল্লাশির ঘটনাটি আইন বহির্ভূত, বলছেন খোদ পুলিশ কর্মকর্তারা। মালয়েশিয়া প্রবাসীকে হয়রানির অভিযোগও খতিয়ে দেখা হবে। এবং অমর ২১ গ্রন্থমেলার সব প্রস্তুতি সম্পন্ন। বাংলা একাডেমি সহ আশপাশে সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার অনুরোধ ডিএমপির, আশ্বস্ত করলেন মেয়র। দেশকে স্বাবলম্বী করতে ব্যবসায়ীদের নিয়মিত কর দেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নতুন নতুন বাজার খুঁজে বের করার তাগিদ দেন তিনি। চট্টগ্রামে দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করছে সরকার। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন শাহ আলী জয়। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এই বন্দর নগরীর মাধ্যমেই দেশের বেশিরভাগ পণ্যের আমদানি রপ্তানি হয়। বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় এখান থেকেই। তাই এক ছাদের নিচে সব ব্যবসার সুযোগ করে দিতে চট্টগ্রামে যাত্রা শুরু করল দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা বিশ্ব বাণিজ্য কেন্দ্র। নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ৭৫ কাঠা জমির ওপর নির্মিত ৬,৭৮,০০০ বর্গ ফুটের এই ভবনে রয়েছে এক্সিবিশন হল, শপিং মল, ফুড কোর্ট, আইটি জোন, ব্যাংকোয়েট হল সহ সব ধরনের ব্যবসায়িক সুযোগ সুবিধা। আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে নতুন প্রাণের সঞ্চার হবে। আপনাদের বাজার সম্প্রসারণের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। পাশাপাশি আপনাদের আমি অনুরোধ করব যে নতুন নতুন বাজার খুঁজে বের করা এবং কোন দেশে কোন ধরনের পণ্য প্রয়োজন সেটা বুঝে সেটা আমাদের দেশে যাতে উৎপাদন হয় সেভাবে আপনারা আরো আন্তরিকতার সাথে কাজ করবেন, সেটাই আমরা চাই। আমরা দেশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য যে কাজ করছি তাতে ইতিমধ্যেই ৫ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। ধীরে ধীরে মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ী সমাজের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। আমাদের উন্নয়ন বাজেটের ৯০% আমরা নিজস্ব অর্থায়নে করতে পারছি। কাজে এখানে আমাদের ব্যবসায়ী সম্প্রদায় এবং সাধারণ যারা আছেন, আমি একটু অনুরোধ করব যে আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজেদের উন্নয়ন নিজেরা করব, কারো কাছে যেন হাত পাততে না হয়। তো এটা করতে হলে আপনাদের আবার একটু ট্যাক্সটা দিতে হবে সময় মতো। চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে শিগগিরই কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণ শুরু হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে বলা হয় কোনো দেশের অর্থনীতির সমৃদ্ধির প্রতীক। যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপানের মতো দেশগুলোর ৩২৭টি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নেটওয়ার্কের সঙ্গে যখন যুক্ত হবে বাংলাদেশের প্রথম এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, তখন লাভবান হবেন এদেশের ব্যবসায়ীরা, সমৃদ্ধ হবে বাংলাদেশের অর্থনীতি, এমনটাই প্রত্যাশা সবার। এর আগে নগরীর অক্সিজেন কোয়াশ এলাকায় বঙ্গবন্ধুর মুরাল এবং বঙ্গবন্ধু এভিনিউ সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, চট্টগ্রাম।
এর আগে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও নবম পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশ ও জাতির প্রয়োজনে ত্যাগ স্বীকারে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছে প্যারেড ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় সালাম ও অভিবাদন গ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশের ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করা সেনাবাহিনীর দায়িত্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সবসময় লক্ষ্য যে দেশকে যেমন আমরা উন্নত করছি, সেই সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনীর উন্নতি করা। সেনাবাহিনীকে আরো কার্যক্রম ও যুগোপযোগী করার লক্ষ্যে প্রচুর অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজিত করা হয়েছে। এর মধ্যে 4টি ব্যাটালিয়ন মেকানাইজড ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে রূপান্তরিত হয়েছে। 2017-18 সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে আরো 300টি BTR 40 APC সংযোজিত হতে যাচ্ছে, যা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সক্ষমতাকে আরো অনেক গুণ বৃদ্ধি করবে। মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। তাই আপনাদের কাছ থেকে আমি দেশপ্রেমে সর্বোচ্চ দৃষ্টান্ত আশা করি। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আপনারা এদেশের সন্তান, এদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে আপনারই আপনজন। কাজে এই বাংলাদেশের প্রতিটি মানুষের কল্যাণ করা এটা আপনাদের দায়িত্ব। আগামী 1 ফেব্রুয়ারি শুরু হবে এবারের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। সরকারি সদিচ্ছা থাকলে প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব বলে মনে করেন শিক্ষাবিদরা। আর সাবেক আইনমন্ত্রীর মতে, ফাঁস বাণিজ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই এ সামাজিক ব্যাধির অবসান হবে। এ নিয়ে রিপোর্ট করেছেন আফজাল হোসেন। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের 8টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। শিক্ষার্থীরা ব্যস্ত এখন শেষ সময়ের প্রস্তুতিতে। গেল কয়েক বছরে কম বেশি সব পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এ পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রিপারেশনটা ভালোই হচ্ছে, আর আরো চেষ্টা করছে আরো ভালো করার জন্য। মনোবল ভেঙে যায়, কারণ আমাদের প্রতি বছরই একটা মাথার ভিতর আইক্য থাকে যে রাত্রেবেলা তো প্রশ্ন পেয়ে যাবো, পরে কি করবো। এই মুহূর্তে আগের পড়াগুলো রিভিশন করতেছি বারবার। মোটামুটি সবকিছু শেষ, আর ইনশাল্লাহ দেখি এসএসসিতে একটা ভালো রেজাল্ট করার আশা করি। আমাদের বাচ্চারা যেন সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, নিরাপত্তাভাবে পরীক্ষা দিতে পারে, এটাই আমাদের কাছে চাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত প্রশ্ন ছড়িয়ে বা প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বিগত পাবলিক পরীক্ষাগুলোতে, যার সাথে জড়িত থাকে কিছু কোচিং সহ অসাধু শিক্ষা কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবেই হোক প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেই হবে। নকল থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু প্রশ্ন ফাঁসের সংস্কৃতি আমাদের আবার গ্রাস করে ফেলছে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেই জন্য আমি মনে করি যে এই ব্যাপারে কারো কোনো দ্বিধা থাকার কথা নয়। এই ধরনের অপরাধ যারা করে তাদেরকে খুব তড়িৎ গতিতে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা যায়, সেটা করা দরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। সকালে সচিবালয়ে এসএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার 16,51,523 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ সময় শিক্ষামন্ত্রী জানান, গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 1,72,257 জন। এদিকে এবারের পরীক্ষায় বহু নির্বাচনী বা এমসিকিউ অংশ পরীক্ষার প্রথম ভাগে এবং 10 মিনিটের বিরতি দিয়ে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের অতিরিক্ত নম্বর না দেওয়ার জন্য পরীক্ষকদের প্রতি কঠোর নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। এছাড়া এবারের পরীক্ষার ফলাফলও 60 দিনের ব্যবধানে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। ফেসবুক এত ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, তার মধ্যে নানাজন নানা রকম বিভ্রান্তির সৃষ্টির জন্য এগুলো করে। কেউ ব্যবসার জন্য করে, কেউ সরকারের বিরুদ্ধে একটা প্রচারণার জন্য করে। যে কারণেই করুক, এটা অন্যায়, অপরাধ। কিছু শিক্ষক তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে তারা ছাত্রদেরকে বলে দেন। প্রশ্নপত্র আউট হওয়ার এখন সম্ভাবনা বলতে গেলে একেবারেই নেই। কোচিং সেন্টারগুলো গোয়েন্দা নজরদারির মধ্যে আছে, এবং যে সকল ব্যক্তি কিংবা যে সকল পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি ফটোস্টেট দোকান, এগুলো সবগুলোর প্রতি নজরদারি আছে এবং কেউ বাদ যাবেন না।
মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় নিয়ে বিএনপি নতুন করে বিতর্ক সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। এ সময় হানিফ বলেন, স্বাধীনতা যুদ্ধের বিষয়ে বিতর্ক সৃষ্টি করে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। মীমাংসিত একটি বিষয় শহীদদের সংখ্যা, এই মীমাংসিত বিষয় নিয়ে যারা একমাত্র তারাই বিরোধিতা করতে পারেন যারা ৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানে ছিলেন বা তাদের পরিবারের সন্তানরা এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে পারেন। দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের মধ্যে নতুন করে বিতর্ক সৃষ্টি করে ষড়যন্ত্র করে অপতৎপরতার জন্যই এই ধরনের বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। বিএনপি জামাত সহ এই অপশক্তিকে আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ারি করে দিতে চাই। স্বাধীনতার মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়গুলি নিয়ে বিতর্ক সৃষ্টি করে জাতির মধ্যে কোনো বিভক্তি করার বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার কোনো অশুভ চক্রান্ত এটা সুফল বয়ে আনবে না। এটা নিয়ে ভবিষ্যতে যদি আবার বিতর্ক সৃষ্টি করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই মামলার মাধ্যমে সরকার নিজেদের সর্বনাশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। সকালে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাগপা আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কিংবা জিয়াউর রহমানকে বিতর্কিত করে তাদের অবদান খাটো করা সম্ভব নয়। জনগণের হৃদয় থেকে জনগণের প্রিয় মানুষদেরকে বিচ্ছিন্ন করা যায় না। জোর করে চেষ্টা করলেও শেখ মুজিবকেও বিচ্ছিন্ন করা যাবে না, কারণ একসময় দেশের জনগণকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। জিয়াউর রহমানকে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ জনগণের চরম দুঃসময়ে তাদেরকে অভয় বাণী শুনিয়েছিলেন জিয়াউর রহমান। সব ঠিকঠাক, দেখা যায় ঠিক সেই সময়ই পাশা উল্টে গেছে এবং সম্ভবত তাদের সেই সর্বনাশের কফিনে শেষ পেরেকটা তারা ঠুকে দিয়েছেন। সেটা হলো বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত করেছেন। সন্ধ্যার সময় আরো থাকছে, হাতে পায়ে শেকড় গজানো বিরল রোগে আক্রান্ত খুলনার ভ্যান চালক আবুল। দেশে এ রোগের অস্তিত্ব এই প্রথম। চিকিৎসার সব খরচ বহন করবে ঢাকা মেডিকেল। অমর একুশে গ্রন্থমেলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলা একাডেমি। এবার একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে 402টি প্রতিষ্ঠানকে 651টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মেলাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়। সকল দিক থেকে মেলার পরিধি, বিস্তার, বিকাশ একেবারেই নজিরবিহীন হয়েছে। নিরাপত্তার দিকটা আমরা বিশেষভাবে লক্ষ্য রেখেছি। আমরা গত বছর জুন মাস থেকে এইসব বিষয়ে নিরাপত্তা সংস্থাসমূহ, মন্ত্রণালয়, আন্তঃমন্ত্রণালয়, ফায়ার ব্রিগেড সকলের সঙ্গে আলাপ আলোচনা করে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছি। আমরা আশা করি এবার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হবে। সকল দিক থেকে আমাদের প্রস্তুতি যতদূর সম্ভব একেবারে 100% নিশ্চিত করার চেষ্টা করেছি। আমরা সকলের সহযোগিতা চাই। এদিকে অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি সহ আশপাশের এলাকায় সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনুরোধ জানিয়েছে ডিএমপি। সকালে রাজারবাগ পুলিশ লাইনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান ডিএমপি কমিশনার। ঢাকা দক্ষিণ সিটি মেয়র এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল বছরের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার অভিজিৎ রায়কে। গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এর আগে ২০০৪ সালে বইমেলার কয়েকশো গজ দূরে হামলার শিকার হন লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ। ঢাকা মহানগর পুলিশ প্রধান জানান, ঘটনার সময় এই স্থানগুলোতে পর্যাপ্ত আলো না থাকার সুযোগ নিয়েছিল অপরাধীরা। আর তাই এবার বইমেলার সময় বাংলা একাডেমি সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ তার। অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় যে গত ২-৩টা বইমেলাতে ১-২টি ইনসিডেন্ট হয়েছে। কিভাবে নিরাপত্তাকে ঢেলে সাজানো যায়, যে কোনো ধরনের নাশকতা, অপরাধ কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা যায়, সেই ব্যাপারে ইতিমধ্যে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা নতুন করে পদক্ষেপ গ্রহণ করেছি। আমার অবজারভেশন, রাস্তায় কিছু আলোর অপর্যাপ্ততা ছিল। মেহেরবানি করে স্যার আপনি
আদেশ দিবেন যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সরোয়ার্দী উদ্যান এলাকা যাতে পর্যাপ্ত আলোকিতের ব্যবস্থা করা হয়। নগরীর আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের যে কোনো উদ্যোগের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আমি পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব 1 তারিখের মধ্যে। এই ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারিতে আমাদের যে শহীদ মিনার এলাকা রয়েছে সেই এলাকাটাতে আমাদের যে বাতির ব্যবস্থা রয়েছে সেটাকে পরিবর্তন করে 21 তারিখের মধ্যে আমরা এলইডি লাইটে পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদের সেই দিনটাতে আমরা সেই আলোকিত শহীদ মিনার দেখতে পাবো। ঢাকাকে পরিচ্ছন্ন ও অপরাধমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাইলেন মেয়র। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ কোনো দলকে নিশ্চিহ্ন করতে চায় না, বরং জনগণই বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ সভা শেষে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সবসময় চিন্তা করে আওয়ামী লীগ সবাইকে নিয়ে রাজনীতি করা। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের উপর আস্থাশীল, বিশ্বাসী। আপনারা দেখেছেন যে এই শুধু বিএনপি নয়, এই 20 দলীয় জোট কিভাবে অগ্নি সন্ত্রাস করেছে, এত সম্পদ ধ্বংস করেছে, এত মানুষকে পুড়িয়েছে, আহত করেছে। সেগুলির মামলা তো হবেই। জনগণকে জিজ্ঞাসা করে নেই যে আমি এই মামলা করতে, এই অপকর্ম করতে যাচ্ছি, আমাদের সমর্থন দিয়ে। জনগণ তো এই দুষ্কর্মের জন্য কখনো সমর্থন দেয় না। যশোরে 2 সুইডিশ নাগরিককে তল্লাশির ঘটনা আইন বহির্ভূত বলে মন্তব্য করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। একই সঙ্গে মালয়েশিয়া প্রবাসীকে হয়রানির অভিযোগ যথাযথভাবে তদন্তেরও আশ্বাস দিয়েছে পুলিশ। মালয়েশিয়া প্রবাসী মিকাইল হোসেনের স্বজনদের অভিযোগ, নেহায়েত চাঁদার দাবিতে তার উপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। যশোর থেকে জুয়েল মৃধার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমার চোখে ঘা কেন, জেল কেন গেছি তো বলছে, আমার চোখ ভেঙে ফেলাই দিল, তাই আমার এইসব সব ঘা ফুটে গেছে। আর হুমকি দিচ্ছে দারোগা, ডাইরেক্ট আমি 10টা বাড়ি মারিছি, দারোগা বলেছে। এভাবেই স্বামীর ওপর অমানবিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে ডুকরে কেঁদে ওঠেন মালয়েশিয়া প্রবাসী মিকাইলের স্ত্রী রেহানা খাতুন। গত 23 জানুয়ারি বিকেলে বাড়ির পাশের একটি বাজারে মোবাইল ফোন মেরামত করতে যান মিকাইল। এ সময় টহল পুলিশ তাকে তল্লাশির পর সদর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। স্বজনদের দাবি, মিকাইলকে আটকে রেখে 3 লাখ টাকা দাবি করে ফাঁড়ির সহকারী ইনচার্জ মোহাম্মদ বাবুল আক্তার। ছেলেটার এরম ফাঁসান আদৌ উচিত হয়নি এই দারোগাদের। তার নামে এই পর্যন্ত কোনো যে গন্ডগোল, ফ্যাসাদ, মারামারি ছোট থেকে আমি আজ পর্যন্ত কখনো পাইনি। টাকা না দিতে পারার কারণে তাকে চালান করে দিয়েছে। আমার কোনো টাকা পয়সা নেই স্যার, আমার যদি টাকা দেখতো তাহলে আমি তো সদর থানা থেকে ছাড়াই নিয়ে আসতাম। বড় লোকের কেস হয় না, গরিব মানুষের কেস হয়। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিকরগাছার 5 পুকুর এলাকায় পুলিশের বিরুদ্ধে গাড়ি থামিয়ে তল্লাশির নামে হয়রানির অভিযোগ করেছেন 2 সুইডিশ নাগরিক। এমনকি ঝিকরগাছা থানার এসআই এজাজ ও তার সঙ্গে থাকা 4 পুলিশ সদস্য দুজনের কাছ থেকে $3000 ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তারা। আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে। উনি অভিযোগ করেছে, তারা অস্বীকার করেছে, তদন্তের বিষয়, তদন্ত না হতে বলা যাবে না। এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগের পর ওই রাতেই পুলিশ সদস্যরা ডলার ফেরত দেয় বলে জানান বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ নাগরিক খুকুমনি ও মিজানুর রহমান। এই ঘটনায় 5 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সময় সংবাদ, যশোর। সন্ধ্যার সময় আরো থাকছে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে কাল স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জিতলেই কাপ পর্বের কোয়ার্টার ফাইনালে উঠবে ইয়াং টাইগাররা। একটি কারখানাও অনিরাপদ থাকলে শুল্ক ও কোটামুক্ত আলোচনা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। রাজধানীতে এক সেমিনারে তিনি একথা বলেন। শুধু নেতিবাচক প্রচারণা না চালিয়ে বাংলাদেশের পোশাক শিল্পের ইতিবাচক অগ্রগতি তুলে ধরার আহ্বান জানান তিনি। সেমিনারে 2021 সালে বাংলাদেশের পোশাক শিল্প থেকে $50 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা সামনে রেখে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে সরকারের নীতি সহায়তা, অবকাঠামো উন্নয়ন, গ্যাস বিদ্যুৎ সমস্যা সমাধান, ক্রেতাদের কাছে দাম বাড়ানোর প্রচেষ্টা, পরিকল্পিত বিনিয়োগ ও অবকাঠামো গড়ে তোলার বিষয় গুরুত্ব পায়।
বাংলাদেশের পোশাক শিল্পের অনেক উন্নয়ন হয়েছে, প্রতিনিয়ত শিল্পের প্রসার হচ্ছে, তবে কারখানা ও শ্রমিক উন্নয়নে আরো কাজ করতে হবে। বাংলাদেশের পোশাক শিল্পের উচিত আন্তর্জাতিক মান বজায় রাখা। কমপ্লায়েন্স কারখানা গড়ে তোলার পরে ডিউটি ফ্রি, কোটা ফ্রি নিয়ে আলোচনা হবে। টাঙ্গাইলে অপহরণের দুদিন পর 2 শিশু হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে নিহত শাকিলের মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন। এর আগে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শাকিল ও ইমরানের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। গত রাত 8টার দিকে মির্জাপুরের কামারপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কামারপাড়া এলাকার একটি লেবু বাগানে 2 শিশুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, গত 27 জানুয়ারি দুপুরে মির্জাপুরের হারিয়া উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠান দেখতে যায় ধামরাইয়ের দেলুটিয়া গ্রামের 10 বছরের শিশু শাকিল মিয়া ও 11 বছরের ইমরান হোসেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাদের তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন বিকেলে 2 শিশুর পরিবারের কাছে মুঠোফোনে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল চক্রটি। এলাকাবাসীর সংবাদপত্রের ভিত্তিতে যে 2টা লাশ আমাদের থানা এলাকা আছে, এই সংবাদের ভিত্তিতে আমরা ওখানে যাই এবং অনেক লোকজনের উপস্থিতিতে এই বাচ্চা 2টা লাশ পাই। একজনের নাম শাকিল, আরেকজনের নাম হলো ইমরান। এই দুজনের গলা কাটা ছিল। এদের বাড়ি হলো চরচৌহাট ধামরাই থানা এলাকায়। হাত পায়ের আঙ্গুলের ডগায় নখ গজাবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই নখ যদি হয় গাছের শেকড়ের মতো, তাহলে ভয়ঙ্কর হলেও সত্য, এমনটি ঘটেছে খুলনার এক ভ্যান চালকের জীবনে। গত 10 বছর ধরে তার হাত পায়ে গজাচ্ছে এক ধরনের শেকড়। বিরলের রোগটি নিয়ে বিভিন্ন এলাকায় চিকিৎসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর শনিবার সকালে তিনি ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আরো জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। ঘটনার শুরু হাতে পায়ে ছোট ছোট আঁচিল ওঠার মধ্য দিয়ে। শুরুতে খুব একটা পাত্তা না দিলেও ক্রমেই বাড়তে থাকে আঁচিলের সংখ্যা। এক পর্যায়ে সেই আঁচিলগুলোই বড় হতে হতে রূপ নেয় মাংসপিণ্ডের শ্বাসমূলে। খুলনার পাইকগাছার এই মানুষটির নাম আবুল বাজনদার, পেশায় ভ্যান চালক। হাত পায়ের এই শেকড়গুলো বড় হতে হতে তিনি এখন কোনো কাজই করতে পারেন না। সব কাজের ভরসা তার মা। এটা ওয়েট খুব, এই হাত রাখলে মনে করেন এসব গিরিমিরি বুঝে মনে হচ্ছে ছিঁড়ে পড়তেছে। স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারি না, তো দেখছে আমি তো কিছু করতে পারি না, একজন খাওয়াই দিচ্ছে হয়। খুলনার চিকিৎসকরা ব্যর্থ হলে আবুলকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। সেখানেও কোনো কুলকিনারা করতে পারেননি ডাক্তাররা। কোনো ডাক্তার বলিনি এই পর্যন্ত, বহুত ডাক্তার দেখা যেত, কোনো ডাক্তারও বলিনি যে এই রোগ। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা বলছেন, দেশে এমন রোগী নতুন হলেও এর আগে রোমানিয়া ও ইন্দোনেশিয়ায় এর কিছু উদাহরণ আছে। এক ধরনের ভাইরাসের কারণে রোগটি মানুষের শরীরে বাসা বাঁধে। চিকিৎসা বিজ্ঞানে একে বলে ট্রি ম্যান বা গাছ মানব। সম্পূর্ণ ভালো না হলেও আক্রান্তদের সার্জারির মাধ্যমে স্বাভাবিক জীবনে অনেকটাই ফেরানো সম্ভব। ভাইরাসটার নাম হলো HPV-10, আমরা বলি, ওই যে স্যার বললেন যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 10। 2005 সালে নাকি খুব বৃষ্টি হচ্ছিল, পানি টানি সব ওই বাড়িতে, ওইখানে তখনই ওই ছেলের হাতে পায়ে ছোট ছোট আঁচিলের মতো দেখা দিছে। তা আমার মনে হয় তখন থেকেই এটা অনসেট শুরু হয়ে গেছে আর কি। কোনো প্রপার চিকিৎসা হয় নাই। যা যা করার দরকার তার খরচপত্র সব বহন করা আমরাই নিব আর কি। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে গত 10 বছরে দরিদ্র পরিবারটি নিঃস্ব হয়েছে অনেক আগেই। আবুলের মায়ের চাওয়া সুস্থ হয়ে বেঁচে থাক তার ছেলে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের কামদুনিতে কলেজ ছাত্রীকে গণধর্ষণের দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শনিবার কলকাতার আদালত এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি হলেন আনসার, সাইফুল ও আমিন আলী। এছাড়া ইমানুল ইসলাম, ভোলা নাশকারি ও আমিনুর ইসলাম নামে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত আরও 2 জনকে বেকসুর খালাস দেন আদালত। মামলার বিবরণ থেকে জানা যায়, 2013 সালের জুনে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে একটি নির্জন কারখানায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই দিন রাতেই কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে কামদুনির গ্রামের একটি খালে তার লাশ পাওয়া যায়। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের খবর।
কাল স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। এ ম্যাচে জিতলেই কাপ পর্বের কোয়ার্টার ফাইনালে উঠবে ইয়াং টাইগাররা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল 9টায় শুরু হবে দু দলের ম্যাচ। গ্রুপ এ এর ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়ে আসরের শুরুটা দুর্দান্ত করেছে টাইগার যুবারা। অন্যদিকে নামিবিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে স্কটল্যান্ড। তবে স্কটিশদের মোটেও ছোট করে দেখছে না মিরাজের দল, বরং প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও জয় তুলে নিতে ম্যাচের আগে নিজেদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং বিভাগ আরও বেশি করে ঝালিয়ে নিয়েছে স্বাগতিকরা। শেখ কামাল স্টেডিয়ামে কুয়াশা ভেজা মাঠে অনুশীলনে ব্যস্ত সময় কাটান পিনাক ঘোষরা। এদিকে বোলিং অ্যাকশনে আইসিসির সন্দেহের কারণে দলে সঞ্জিত সাহার না খেলার সম্ভাবনা তৈরি হলেও আপাতত তাকে নিয়েই মূল একাদশ সাজানোর পরিকল্পনা করছে কোচ। শেখ জামাল প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মঞ্জুর কাদের। দলবদল নিয়ে গত কদিন ধরে চলা নানা ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেন এই ক্রীড়া সংগঠক। বেশ কিছুদিন ধরেই বাফুফের সাথে দোটানা চলছিল এই ফুটবল সংগঠকের। বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালে হারার পর সেদিন রাতেই ফুটবলারদের দলে ফেরানোর জন্য তাড়াহুড়ো পড়ে যায় ক্লাবগুলোর মধ্যে। শেখ জামালের কিছু ফুটবলার চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেলে যোগ দেয়। এতে বেজায় ক্ষুব্ধ হন মঞ্জুর কাদের। এরপর 27 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বাফুফের কাছে ফুটবলার চান তিনি, কিন্তু তার আলটিমেটামে কোনো সাড়া দেয়নি বাফুফে। আর এই হতাশা থেকেই ক্লাব সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশকে স্বাবলম্বী করতে ব্যবসায়ীদের নিয়মিত কর দেবার আহ্বান প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন। এসএসসি পরীক্ষার আগে আবারও প্রশ্ন ফাঁসের শঙ্কায় শিক্ষার্থী, অভিভাবকরা। সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর। একটি কারখানাও অনিরাপদ থাকলে শুল্ক ও কোটামুক্ত আলোচনা শুরু হবে না, বললেন মার্কিন রাষ্ট্রদূত। পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখার আহ্বান। যশোরে বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ নাগরিককে তল্লাশির ঘটনাটি আইন বহির্ভূত বলছেন খোদ পুলিশ কর্মকর্তারা। মালয়েশিয়া প্রবাসীকে হয়রানির অভিযোগও খতিয়ে দেখা হবে। এবং অমর একুশে গ্রন্থমেলার সব প্রস্তুতি সম্পন্ন। বাংলা একাডেমি সহ আশপাশে সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার অনুরোধ ডিএমপির, আশ্বস্ত করলেন মেয়র। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।